গভীর রাতে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সংশ্লিষ্ট রাষ্ট্রদূত, হাই কমিশনার অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ফোন করে বলা হয় চট জলদি কোনো রকম দেরি না করে দ্রুত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি নামান। কেন, কি কারণে, এর কোনো ব্যাখ্যা নেই, শুধু ছবিগুলো দ্রুত নামান বা চট জলদি নামিয়ে ফেলেন। কেন হঠাৎ করে এরকম নির্দেশ আসলো? কোনো কোনো দেশে গভীর রাতে সেই নির্দেশ গেল একযোগে যতগুলো মিশন আছে সবগুলো থেকে। এর উত্তর কিন্তু পাওয়া যায়নি। ভিন্ন ভিন্ন কিছু কারণ ব্যাখ্যা করা হচ্ছে যে সুইজারল্যান্ডে সৈয়দ রেজওয়ানা হাসান গিয়েছিলেন, তিনি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি দেখে ক্ষোভ প্রকাশ করেন। তার প্রেক্ষিতেই নাকি তিনি দেশে ফিরে সরকারকে জানান, তারপরে সরকারের তরফ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনা কোথা থেকে এসছে? বলা হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে। মন্ত্রী পরিষদ বিভাগ হচ্ছে সরকারকে যেহেতু পরিচালনা করে, সকল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিভাগ হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ। সেই বিভাগ থেকে নির্দেশ আসার পর দ্রুত গতিতে সরানো হয়। এই সরানোর ব্যাপারে কারণটা কি, এর ব্যাখ্যা কিন্তু এখন এখানে বলা হচ্ছে যে সরকার নাকি এর আগেই কারো পোর্ট্রেট ব্যবহারের ব্যাপারে নিরুৎসাহিত, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি টাঙাতে হবে এমন কোন নির্দেশনা নেই, অর্থাৎ নিরুৎসাহিত হয়েছে। কিন্তু এটা একটা প্রথা, বা বলা যায় যে বিধিবিধান, আইন না, প্রথা, যে রাষ্ট্রপতি, সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের ছবি টানানো। কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র রাষ্ট্রপ্রধানের ছবি টানানোর একটা রেওয়াজ আছে। তো সেই রেওয়াজের ব্যাপারে যদি একটা লিখিত নির্দেশনা দেওয়া হতো যে সরকার মনে করছে যে কোনো মিশনগুলোতে কারোর কোনো ছবি ব্যবহার করার দরকার নেই, তাহলেই যথেষ্ট ছিল। কেন মৌখিক নির্দেশে বলা হচ্ছে এবং কি কারণে, তার কোনো কারণ খুঁজতে না পেয়ে এখনো কিন্তু গুজবের নানা রকম ডালপালা ছড়াচ্ছে। অনেকে বলেছেন, যেমন রিজওয়ানা হাসান বলেছেন যে তিনি পত্রিকায় দেখে জানতে পেরেছেন যে এরকম একটা আইন। তার মানে সরকারেরও অনেকে জানেন না। তাহলে সরকারের মধ্যে কি একটা সমন্বয়হীনতা? আবার কেউ কেউ বলছেন যে এটা এত বড় করে দেখানোর কোনো মানে নেই, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে কোট করে যুগান্তর বলছে যে রাষ্ট্রপতির ছবি বাংলাদেশের মিশন থেকে সরিয়ে ফেলার জন্য অনেক আগেই মন্ত্রী পরিষদ বিভাগের মৌখিক নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়। এর আলোকে মিশনগুলো থেকে ছবি সরানো হয়েছে। তাহলে আগে দেওয়া হলো, তাহলে এক রাতে চট জলদি কেন বলা হলো যে সরাই ফেলানোর জন্য? এত বড় সিদ্ধান্ত কেন মৌখিকভাবে দেওয়া হলো জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, এই বিষয়ে কোনো কথা না বলাই ভালো। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে অনেক আগে ছবি সরানোর নির্দেশনা দিলেও এত পরে কেন সরানো হলো সেই বিষয়ে কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। রেজওয়ানা হাসান অবশ্য সচিবালয়ের দপ্তরে সাংবাদিকদের কাছে এই খবরের সত্যতা অস্বীকার করেন। তিনি বলেন রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি মিডিয়ার মাধ্যমে তিনি জানতে পেরেছেন। তো জেনেভায়, সুইজারল্যান্ডের সফরে জেনেভায় বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রপতির ছবিটা দেখতে পান, তখনই তিনি ক্ষোভ প্রকাশ করেন। এদিকে মন্ত্রী পরিষদ বিভাগে যোগাযোগ করা হলে সেখানকার এক কর্মকর্তা পরিষদ বিভাগ থেকে নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেন। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব একজন জানান এটা সরকারি সিদ্ধান্ত, এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি। সিনিয়র কূটনীতিক এবং আইন বিশেষজ্ঞরা বলছেন যে দেশের অভ্যন্তরে, সরকারি দপ্তরে এবং বিদেশে বাংলাদেশের মিশনে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের ছবি টানানো একটা প্রথা। এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই, সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। বাংলাদেশের সংবিধানে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর কথা বলা আছে। তবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি টানানো কিংবা নামিয়ে ফেলার প্রয়োজনীয় নির্দেশনা মন্ত্রী পরিষদ বিভাগ দিয়ে থাকে। 2002 সালে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি টানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার ধারাবাহিকতায় ছবি টানানো হয়েছিল। আবার সেই বিভাগ থেকেই বলা হয়েছে ছবি নামিয়ে ফেলতে। এখানে বলা হচ্ছে যে এবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছবিটা নামানোর মৌখিক নির্দেশনা দেওয়া হয়, পরে তা বিদেশে বিভিন্ন দূতাবাসে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়। যাক, সব মিলে একটা কোনো একজন উপদেষ্টা ক্ষেপে যে এরকম বললেন কিনা সেটা বোঝা যাচ্ছে না। এটা হয়তো কখনোই জানা যাবে না, আর সরকারও এইভাবে ব্যাখ্যা দেবেন না। এখানে ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার তিনি বলেছেন
একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার দপ্তরে পোর্ট্রেট ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করেছেন। অলিখিতভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রেখেছে। তারপরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ নিজ দায়িত্বে ব্যবহার করেছে। সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর বা মিশনকে দেওয়া হয়নি। তারপরও দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ভোট পাকানোর সুযোগ কমে আসছে। কাটতি ধরে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড় সম করে তোলা হচ্ছে। এটা আবার ভিন্নভাবে বলা, এটা মানে একটু বলাটা বাড়তি হয়ে গেল, না বললেও চলতো। যাই হোক, বিষয়টা একটা উপদেষ্টার পদ দেওয়া হয় এবং এই যে প্রতিবেদনটি দ্য ক্যাচ লাইনে প্রকাশিত হয়েছে তার সাথে আমরা আরও অন্যান্য বিষয় মিলাতে পারি। এটিকে হালকাভাবে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন 2024-এর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর, গণ অভ্যুত্থানের পর পাকিস্তানের অন্যতম একটি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে পাকিস্তান, তার এক শীর্ষ নেতা মঞ্জুর মেঙ্গাল, যিনি তার কয়েকদিন আগে বাংলাদেশে ওয়াজ করে গেলেন হেফাজতে ইসলামের আমন্ত্রণে, বা সম্ভবত 5 আগস্টের পরপরই, সেই মঞ্জুর মেঙ্গাল দাবি করলেন যে খুব শীঘ্রই পাকিস্তানের অঙ্গীভূত হবে, পাকিস্তানের মধ্যেই আবার ঢুকবে বাংলাদেশ। আমরা কি এই কথাগুলো একেবারে উড়িয়ে দেব? আবার একটু মনে করিয়ে দিই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে যিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ইসহাক দার, তিনি মন্তব্য করলেন, বাংলাদেশকে উদ্দেশ্য করে বললেন, আবদুল্লাহ হিল আমান আজমি বাংলাদেশের সাবেক কয়েক সেনা কর্মকর্তাকে নিয়ে ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করার একটি পরিকল্পনা করছেন এবং তৎপর রয়েছেন, এমন খবরও বিভিন্নভাবে আমরা পাচ্ছি। সেই সব জায়গা থেকে আমরা নিশ্চয়ই দ্য ক্যাচ লাইনের যে মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটাকে একেবারে উড়িয়ে দিতে পারি না। অবশ্যই আমরা বিশ্বাস করি যত যাই করুক নিশ্চয়ই এটি আর সম্ভব নয় বাংলাদেশকে পাকিস্তানে অঙ্গীভূত করা, কিন্তু ষড়যন্ত্র চলছে, অপতৎপরতা চলছে এবং সেগুলোকে কেন্দ্র করে আরও অনেক কিছু ঘটে যেতে পারে বাংলাদেশের বাড়িতে। ডিফেন্স পাকিস্তানে আরও একটু মনে করিয়ে দিই, যখন এই 2025-এর 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তার পরপরই টুইট করেছিল বা এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছিল ডিফেন্স পাকিস্তান নামে একটি পোর্টাল থেকে, যে পাকিস্তান ভাঙার প্রতিশোধ নেওয়া হয়েছে। আরও একটু মনে করিয়ে দিই আরও আগের কথা, সৌদি আরবে 1973 সালের দিকে যখন জামায়াতের সাবেক আমির গোলাম আজম অবস্থান করছিলেন, তিনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি তৈরি করেছিলেন এবং মন্তব্য করেছিলেন যে পাকিস্তান ভাঙলেও 2 পাকিস্তান আবার এক হবে বা বাংলাদেশ আবার পাকিস্তানের মধ্যে যাবে, এসব মন্তব্য করা হয়েছিল। এবং অবশ্যই সেই ষড়যন্ত্র কখনোই থেমে থাকেনি এবং অনেকের মতে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের উর্বর ক্ষেত্র এই মুহূর্তে তৈরি হয়েছে। আমরা একটু শোনাই আপনাদেরকে অংশবিশেষ দ্য ক্যাচ লাইনে যে প্রতিবেদনটি প্রকাশন হয়েছে, মন্তব্য প্রতিবেদন, তার শিরোনাম হচ্ছে ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন, পাকিস্তানস আওয়ার অফ এবং অপমান সহ্য করে আসছে। 1971 সালের 16 ডিসেম্বর যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশে রূপান্তরিত হলো, তখন দেশদ্রোহী শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুকে দেশদ্রোহী হিসেবে বলা হচ্ছে, তারা সবসময় এটি বলে, দেশদ্রোহী শেখ মুজিবুর রহমানের শাসনের অধীনে আসে সেই বাংলাদেশ, যিনি তার ভারতীয় প্রভুদের নির্দেশে মুসলিম এবং দেশপ্রেমিক পাকিস্তানিদের পাশে রেখে এই অঞ্চলটিকে হিন্দু আধিপত্যের দিকে ঠেলে দিয়েছিলেন। এই বয়ান তারা সবসময় দেয়। এবং আবদুল্লাহ হিল আমান আজমিকে কীভাবে পোর্ট্রেট করা হয়েছে, দ্য সন অফ পাকিস্তানস হিরো অ্যান্ড জামায়াত ইসলামী লিডার প্রফেসর গোলাম আজম, পাকিস্তানের বীর এবং জামায়াতের নেতা গোলাম আজমের পুত্র আবদুল্লাহ হিল আমান আজমি, যার সম্পর্কে বলা হচ্ছে যে 1981 সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন, কিন্তু তিনি বিরোধীদের টার্গেটের শিকার হন এবং বাঙালি হিন্দুদের
কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হন। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়, কারণ তিনিও তার বাবা গোলাম আজম পাকিস্তানের নাগরিক ছিলেন। যখন বিষয়টি আরও তীব্র হয় তখন অধ্যাপক গোলাম আজম এরশাদের সঙ্গে দেখা করেন। যেহেতু গোলাম আজমের তখন নাগরিকত্ব ছিল না, তার ছেলেরও নিশ্চয় নাগরিকত্ব ছিল না বাংলাদেশি হিসেবে, তো এই বিতর্কের বিষয়টি মীমাংসার জন্য তিনি জেনারেল এরশাদের দ্বারস্থ হয়েছিলেন। এবং এখানে বলা হচ্ছে যে জেনারেল আজমি তার বাবার মতোই পাকিস্তানের একজন কট্টর দেশপ্রেমিক। তিনি একাধিকবার প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশের সংবিধান মানেন না, জাতীয় পতাকা মানেন না, জাতীয় সঙ্গীত মানেন না, জাতীয় উৎসব পহেলা বৈশাখের মতন উৎসবগুলো তিনি স্বীকার করেন না, ইত্যাদি ইত্যাদি। এবং এখানে বলা হচ্ছে যে 2009 সাল থেকে আরও একটা লাইন এখানে আছে, এটি সিগনিফিক্যান্ট খুবই। এখানে বলা হচ্ছে যে 1981 সাল থেকে আজমি নীরবে একটি দৃষ্টিভঙ্গি লালন করছিলেন, ভারতীয় প্রভাব থেকে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করা এবং পাকিস্তানের অংশ হিসেবে পুনরুদ্ধার করা। অর্থাৎ তার বাবা গোলাম আজমি যেটি করেছিলেন পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি। তো 2009 সালের 24শে জুন শেখ হাসিনা, যিনি ভারতের প্রমাণিত ঘটি হিসেবে প্রমাণিত, মানে তিনি ক্ষমতা গ্রহণের পর 2009 সালের 24শে জুন জেনারেল আজমিকে চাকরিচ্যুত করেন এবং তার শাসন আমলের পুরোটা সময় জুড়ে নির্যাতনের মুখে তাকে রাখা হয়। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে বাংলাদেশের ভারতীয় আধিপত্যের কবল থেকে মুক্ত হওয়ার পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গঠন করেন। 2024 সালের 27শে ডিসেম্বর ব্রিগেডিয়ার আজমির বিরুদ্ধে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পূর্ণ সুযোগ সুবিধা সহ অবসর দেওয়া হয়। কিন্তু এটি কোনো প্রকৃত ন্যায় বিচার ছিল না। ন্যায় বিচার করতে হলে কী করতে হবে? আজমির মতন একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে পুনর্বহাল করতে হবে, 4 তারকা জেনারেল পদে পদোন্নতি দিতে হবে এবং পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে। যদি সেটা না সম্ভব হয়, প্রথমে যেটি বললাম, তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অথবা প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। এবং এইটি করা হলে তার যে কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তানের প্রতি যে আনুগত্য তা মূল্যায়িত হবে। এখানে হুবহু এভাবে বলা হচ্ছে, আবদুল্লাহিল আমান আজমির মতো দেশপ্রেমিকদের পুনর্বহাল এবং ক্ষমতায়ন কেবল প্রতীকী নয়, এটি কয়েক দশক ধরে অপমানিত হওয়ার বিপরীতে প্রথম পদক্ষেপ। এবং পাকিস্তানকে অবশ্যই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে যে ঢাকায় তার মিত্রদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, যাতে পূর্ব পাকিস্তান ফেডারেশনে তার ন্যায্য স্থানে পুনরুদ্ধার করা যায়। অর্থাৎ পাকিস্তানের অঙ্গীভূত হতে হবে অন্যান্য সব প্রদেশের মতন, এবং হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে কাদের সঙ্গে? ঢাকায় পাকিস্তানের যারা মিত্র, তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকেই তো মিন করেছে। ইতিহাস ক্ষমা করবে না কোনো দ্বিধাকে, এখনই পদক্ষেপ নেওয়ার সময়। এখন বিষয় হচ্ছে যে গোলাম আজমকে যে পাকিস্তানের বীর হিসেবে চিত্রায়িত করা হলো, পাকিস্তানের দেশপ্রেমিক হিসেবে চিত্রায়িত করা হলো, তার পুত্রকে আবদুল্লাহিল আমান আজমিকে পাকিস্তানের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে অঙ্গীভূত করার যে টার্গেট নিয়ে তিনি এগোচ্ছেন সেসব বিষয়ে বলা হলো। জামায়াত ইসলামী কি এই বিষয়টিকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতিবাদ দিবে? যেহেতু তাদের নেতা ছিলেন, তাদের আমির ছিলেন গোলাম আজম। এবং একই সঙ্গে প্রশ্ন, বর্তমান সরকার সম্পর্কে যা বলা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে, তার কি কোনো প্রতিবাদ আসবে? যদি না আসে, আমরা ধরে নেব অবশ্যই কিছু ঘটছে, এই কথা আমাদেরকে বলতেই হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।